তোর কি যোগ্যতা আছে আমাকে হারানোর? তুই জানিসও আমি কে? তোর কি আমাকে হারানোর সাহস আছে? তুই কি আদৌ জানিস আমি কে? প্রতিপক্ষের এই দম্ভক্তি আকাশ বাতাস প্রকম্পিত করছিল, কিন্তু অরণি শান্ত চোখে তাকিয়েছিল। সেই বিশালদেহী কুস্তিগির তাকে বিদ্রূপ করে বলছিল, যদি তুই এই কুস্তিগিরকে হারিয়ে দিস তবে আমি তোকে পুরো 10 কোটি টাকা দেব। অরণি ধীরস্থির গলায় শুধু একটি কথাই বলল, আমি তোমাকে হারিয়ে দেব। সূর্য তখনও ঠিকমতো ওঠেনি, কিন্তু শান্তিনগর বস্তির গলিতে চাঞ্চল্য শুরু হয়ে গিয়েছিল। ভাঙা ছাদ, টিনের চালা আর চারদিকে ধুলোবালির ওড়াউড়ি। সেই বস্তির শেষ প্রান্তে একটা জরাজীর্ণ ছোট কুঁড়ে ঘর ছিল, যেখানে থাকত অরণি। বয়স তার মাত্র 15 বছর। উচ্চটা খুব বেশি নয়, শরীরটা রোগাটে, কিন্তু চোখে ছিল এক অদ্ভুত গভীরতা। এমন এক গভীরতা যা বয়সের আগেই রুক্ষ পরিস্থিতি মানুষকেও বহার দেয়। অরণির বাবা মা দুজনেই হাড় ভাঙা খাটুনি খাটতেন। মা সুপ্রভা ইট তুলতেন, বাবা সদানন্দ নির্মাণ সাইটে সিমেন্ট আর রড বইতেন। সারা দিনের অমানুষিক পরিশ্রমের পর যে সামান্য কটা টাকা পাওয়া যেত, তা দিয়েই কোনো মতে তাদের উনুন জ্বলত। অনেক সময় শুধু শুকনো রুটি আর সামান্য নুন খেয়েই তাদের অন্ধকার রাত কেটে যেত। তবুও সেই ভাঙা ঘরে একটা জিনিসের কখনোই অভাব ছিল না, আর সেটা হলো অসীম সাহস। সেদিনও অরণির মা তাকে খুব ভোরে জাগিয়ে বললেন, জলদি ওঠ মা, আজ তোর বাবাকে সাথে নিয়ে কাজে যেতে হবে। কাল থেকে ওনার শরীরটা একদম ভালো লাগছে না। সদানন্দ খাটিয়ায় শুয়ে ছটফট করছিলেন। মুখটা ফ্যাকাশে হয়ে গিয়েছিল এবং শ্বাস নিচ্ছিলেন খুব কষ্টে। তিনি ওঠার চেষ্টা করলেন, কিন্তু শরীর আর সায় দিচ্ছিল না। আজ কাজে যেও না বাবা, অরণি প্রথমবার একরাশ ভয়ের সাথে বলল। সদানন্দ জোর করে মুখে একটু হাসি আনলেন এবং বললেন, না গেলে আমরা খাবো কি মা? তিনি কাজে গেলেন, কিন্তু সন্ধ্যায় যখন ফিরলেন তখন তার অবস্থা আরও শোচনীয় হয়ে গিয়েছিল। প্রচণ্ড জ্বর, অবিরাম কাশি আর চোখে তীব্র যন্ত্রণা। সুপ্রভা ঘাবড়ে গেলেন। পাশের বাড়ির এক মহিলা পরামর্শ দিলেন, ডাক্তার দেখাও বাপু। সুপ্রভা তাদের শূন্য বাসনের দিকে তাকালেন আর নিরুপায় হয়ে চুপ করে রইলেন। সঠিক চিকিৎসা হলো না। এভাবে 2 দিন, তারপর 3 দিন কেটে গেল। অবস্থা ক্রমশ খারাপ হতে লাগল। সদানন্দ এখন আর বিছানা ছেড়ে উঠতেই পারছেন না। শ্বাস নেওয়ার সময় মনে হচ্ছিল যেন বুকের ভেতর কিছু একটা আটকে যাচ্ছে। অরণি সারা রাত বাবার শিয়রে বসে হাত ধরে থাকত। বাবার প্রতিবার কাশির শব্দে ওর কচি বুকটা কেঁপে উঠত। চতুর্থ দিনে একজন ডাক্তারকে ডেকে আনা হলো। তিনি পরীক্ষা নিরীক্ষা করে সরাসরি জানিয়ে দিলেন যে ফুসফুসে ইনফেকশন খুব বেড়ে গেছে। এখনই উন্নত চিকিৎসা শুরু না করলে প্রাণের ঝুঁকি আছে। সুপ্রভা কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করলেন, কত খরচ হবে ডাক্তারবাবু? ডাক্তার যে অঙ্কের কথা বললেন তা অরণির কাছে এক অকল্পনীয় জগতের তথ্য ছিল। ডাক্তার চলে যাওয়ার পর সেই ছোট কুঁড়ে ঘরে এক শ্মশান নীরবতা নেমে এলো। মা অঝলে কাঁদতে লাগলেন এবং বলতে লাগলেন, আমি এখন কি করব মা? আমাদের কাছে তো কিছুই নেই। সেই রাতে অরণি ঘরের বাইরে আকাশের দিকে তাকিয়ে বসেছিল। আকাশে অজস্র তারা ছিল, কিন্তু সে শুধু সীমাহীন অন্ধকারই দেখছিল। তখনই দূর থেকে ঢোলের জোরালো শব্দ ভেসে এলো, সাথে উন্মাতাল শোরগোল। কেউ একজন তারস্তরে ঘোষণা করছে, শহরের বড় ময়দানে আজ বিশাল কুস্তি দঙ্গল অনুষ্ঠিত হবে। যে জিতবে সে পাবে এক বিশাল অঙ্কের পুরস্কার। অরণির মনোযোগ সেই দঙ্গলের ঘোষণায় আটকে গেল। কুস্তি। ওর মনে পড়ে গেল ছোটবেলায় বাবা ওকে কুস্তি দেখাতে নিয়ে যেতেন। সেই মাটির আখড়া, গায়ের জোর, নানা রকম প্যাঁচ আর জয়ের আনন্দ। বাবা সবসময় বলতেন, শক্তি শরীরে নয় মা, আসল শক্তি থাকে মানুষের সাহসে। অরণির হাতের মুষ্টি আপনা আপনি শক্ত হয়ে এলো। তার সামনে বাবার রুগ্ন মুখটা ভেসে উঠল, অত্যন্ত দুর্বল আর অসহায়। সেই রাতেই অরণ্যী জীবনের প্রথম একটা বড় সিদ্ধান্ত নিল। এমন এক সিদ্ধান্ত যা তার জীবনের গতিপথ সম্পূর্ণ বদলে দেওয়ার ক্ষমতা রাখত। পরের দিন খুব সকালে সে শহরের উদ্দেশ্যে দীর্ঘ পথ হাঁটা শুরু করল। সে জানত না তার সামনে ঠিক কী অপেক্ষা করছে। সেই শুধু এইটুকু জানত যে এখন তার কিছু একটা করা খুবই জরুরি। সকালের হাওয়া বেশ ঠান্ডা ছিল, কিন্তু অরণ্যীর কদমে কোনো দ্বিধা ছিল না। কুড়ে ঘর থেকে বেরোনোর সময় সে একবার পিছন ফিরে তাকালো। বাবা খাটিয়ায় অচেতন হয়ে পড়ে আছেন, আর মা তার শিয়রে বসে চোখ মুছে চলেছেন। অরণ্যী একটি শব্দ উচ্চারণ করল না, কারণ সে জানত যদি সে এখন কিছু বলে তবে মা তাকে যেতে দেবেন না,
আর থামা এখন তার জন্য অসম্ভব। ওর কাছে যাতায়াতের টাকা ছিল না, ছিল না কোনো সঠিক দিক নির্দেশনা, শুধু শহরের নামটা জানা ছিল, আর কানে বাজছিল সেই দঙ্গলের আওয়াজ। সে পায়ে হেঁটে মাইলের পর মাইল রাস্তা পাড়ি দিল। প্রথমে কাঁচা রাস্তা, তারপর বড় পাকা রাস্তা। পাশ দিয়ে দ্রুত গতিতে বাস বেরিয়ে যাচ্ছিল, মানুষ যে যার কাজে ব্যস্ত ছিল, কেউ তার দিকে ফিরেও তাকাচ্ছিল না। একটা 15 বছরের কিশোরী ছেঁড়া চটি আর সাধারণ জরাজীর্ণ পোশাকে কার কি বা যায় আসে। চলতে চলতে অরণ্যের দু পায়ে বড় বড় ফোসকা পড়ে গেল, কিন্তু প্রতিটা ফোসকার ব্যথার সাথে তার বাবার সেই যন্ত্রণাদায়ক কাশির কথা মনে পড়ে যাচ্ছিল। সে থামল না। দুপুর নাগাদ সে শহরের উপকণ্ঠে পৌঁছে গেল। সেখানে পরিবেশ ছিল একেবারেই ভিন্ন। আকাশচুম্বী দালান, যানবাহনের শোরগোল আর মানুষের ভিড়। অনেককে জিজ্ঞেস করতে করতে সে অবশেষে সেই ময়দান পর্যন্ত পৌঁছাল। দূর থেকেই ঢোলের আওয়াজ পাওয়া যাচ্ছিল। চারিদিকে বড় বড় পোস্টার লাগানো, আর মানুষের উপচে পড়া ভিড়। কেউ হাসাহাসি করছিল, কেউ কুস্তির মারপ্যাচ নিয়ে গম্ভীর আলোচনা করছিল। মাঠের মাঝখানে একটা অস্থায়ী আখড়া তৈরি করা হয়েছিল, যার চারদিকে দড়ি দিয়ে ঘেরা, আর ভেতরে শুধু মাটি। অরণ্যী কিছুক্ষণ দূরে দাঁড়িয়ে সব পর্যবেক্ষণ করল। সে দেখল মহিলারাও সেখানে কুস্তি লড়ছে। কারো বিশাল শরীর, কেউ আবার অত্যন্ত লম্বা চওড়া। তাদের চোখে মুখে এক অদ্ভুত আত্মবিশ্বাস ছিল। দর্শকদের হাততালির মাঝে তারা একে অপরকে মাটিতে আছাড় দিচ্ছিল। অরণ্যীর বুক তখন ধরফর করছিল। সে ভাবছিল, আমি এখানে কি করতে এসেছি? এক মুহূর্তের জন্য মনে তীব্র ভয়ের সঞ্চার হলো, কিন্তু পরক্ষণেই সে নিজেকে সাহস জোগাল। যদি আমি আজ না লড়ি, তবে আমার বাবাকে কে বাঁচাবে? সে ধীরে ধীরে দঙ্গলের কর্মকর্তাদের দিকে এগিয়ে গেল। আখড়ার পাশে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে জিজ্ঞেস করল, এই দঙ্গল লড়াইয়ে কিভাবে অংশ নেওয়া যায়? লোকটা তাকে ওপর থেকে নিচ পর্যন্ত একবার দেখে নিয়ে তাচ্ছিল্যের হাসি হাসল এবং বলল, তুই এখানে কেন এসেছিস খুকি? বাড়ি গিয়ে খেলা কর। অরণ্যী একটুও মাথা নোয়াল না, বরং দৃঢ় কণ্ঠে বলল, আমাকে লড়তে হবে। লোকটার হাসি হঠাৎ থেমে গেল। অরণ্যী নিজের পরিচয় দিল। নাম অরণ্যী, বয়স 15। পাশে দাঁড়িয়ে থাকা কিছু লোক হো হো করে হেসে উঠল এবং বলল, আরে ওকে ছেড়ে দিন, এক আছাড়েই হাড়গোড় ভেঙে যাবে। ঠিক তখনই একটা অত্যন্ত গম্ভীর এবং ভারী কণ্ঠস্বর ভেসে এলো। কে এই মেয়ে? এটা ছিল সেই দঙ্গলের মালিক চক্রবর্তী বাবু। স্থূল শরীর, গলায় মোটা সোনার চেইন আর চোখে ধূর্তামির ছাপ। সে অরণ্যীকে খুঁটিয়ে দেখল এবং জিজ্ঞেস করল, লড়তে চাস তুই? অরণ্যী মাথা নাড়ল। কেন? অরণ্যী খুব সহজ এবং সরাসরি উত্তর দিল, আমার বাবা চিকিৎসার অভাবে মারা যাচ্ছেন, আমার টাকার খুব দরকার। ময়দানটি কিছুক্ষণের জন্য একেবারে নিস্তব্ধ হয়ে গেল। চক্রবর্তীবাবু গভীর নজরে অরণিকে দেখলেন এবং বুঝলেন যে এই মেয়ের ভেতরে সাহস আছে। তিনি মুচকি হেসে বললেন, ঠিক আছে, আজ আমাদের এখানে একজন মহিলা কুস্তিগির আছেন যিনি অপরাজিত এবং সবচেয়ে শক্তিশালী। যদি তুই তাকে কোনোভাবে হারিয়ে দিতে পারিস। তিনি একটু থেমে শয়তানি হাসি দিয়ে বললেন, তবে আমি তোকে পুরো 10 কোটি টাকা পুরস্কার দেব। দর্শকদের ভিড়ে হইচই শুরু হয়ে গেল। কেউ কেউ বলল, মালিক বোধহয় পাগল হয়ে গেছেন, এই বাচ্চা মেয়েটি তো নির্ঘাত মারা যাবে। অরণ্যীর কানে সেই কোলাহল পৌঁছাল না। তার মস্তিষ্কে তখন শুধু বাবার মুখ, হাসপাতাল আর ওষুধের কথা ঘুরছিল। সে বিন্দুমাত্র চিন্তা না করে বলে দিল, আমি রাজি। আখড়ায় এক ভৌতিক নীরবতা নেমে এলো। আজ এটা শুধু কোনো সাধারণ খেলা ছিল না, ছিল অরণ্যীর জীবনের সবচেয়ে বড় অগ্নিপরীক্ষা। তাকে আখড়ার ভেতরে নিয়ে যাওয়া হলো। মাটির সোঁদা গন্ধ তার নাকে এসে ধাক্কা দিল। এই গন্ধটা ওর কাছে অদ্ভুতভাবে বড় চেনা মনে হলো, যেন শৈশবের সেই স্মৃতিগুলো ফিরে আসছে। তফাৎ শুধু এটাই যে ছোটবেলায় সে বাবার হাত ধরে দর্শক হিসাবে আসত, আর আজ সে নিজেই জীবনের লড়াইয়ে নেমেছে। আখড়ার এক কোণে সে নিথর হয়ে দাঁড়িয়ে রইল। যখন তার প্রতিপক্ষ মহিলা কুস্তিগির সামনে এলো, তাকে দেখে অরণ্যীর কলিজা যেন এক মুহূর্তের জন্য শুকিয়ে গেল। সেই মহিলা ছিলেন দীর্ঘদেহী, চওড়া কাঁধ আর 2 হাতে যেন অসুরের শক্তি। তার শরীরী ভাষায় এমন এক দম্ভ ছিল যেন সে আগে থেকেই জানে জয়ের মুকুট তারই হবে। দর্শকরা তার নামে জয়ধ্বনি দিচ্ছিল, কারণ তাকেই এই অঞ্চলের সবচেয়ে ভয়ঙ্কর কুস্তিগির মনে করা হয়। দঙ্গলের মালিক মাইক হাতে ঘোষণা করলেন, আজকের লড়াই অত্যন্ত রোমাঞ্চকর হতে চলেছে। একদিকে আমাদের অপরাজেয় সম্রাজ্ঞী, আর অন্যদিকে এক তুচ্ছ চ্যালেঞ্জার মেয়ে। লোকজন বিদ্রুপ করে হাসতে শুরু করল। মালিক ঘোষণা করলেন, যদি অরণি জিতে যায় তবে সে 10 কোটি টাকা পাবে। অরণির কানে চারদিকের হাততালি আর হাসাহাসিগুলো এক যন্ত্রণাদায়ক শব্দের মতো বাজতে লাগল। কেউ করুণা করে বলল, বেচারি মেয়েটা 2 মিনিটও টিকবে না।
অরণি এক দীর্ঘ গভীর শ্বাস নিল। সে আখড়ার মাটি তুলে নিজের কপালে ছোঁয়াল। তার দু হাত থরথর করে কাঁপছিল, কিন্তু সে সাহস সঞ্চয় করে হাতগুলো শক্ত করে মুষ্টিবদ্ধ করল। ভয় লাগছে খুব, সে নিজের মনের নিভৃতে বলল। পরক্ষণই নিজেকে উত্তর দিল, ভয় পেলেই তো সাহসের আসল জয় হয় বাবা। তার চোখের সামনে বাবার সেই করুণ দৃশ্য ভেসে এলো। অক্সিজেনের জন্য হাহাকার করা রুগ্ন শরীর, সেই অভাবের ছবিটাই তাকে সোজা হয়ে দাঁড়ানোর শক্তি দিচ্ছিল। ঘোষক গুনতে শুরু করল, 1, 2, 3। 3 বলার সাথে সাথেই সেই দানবীয় মহিলা কুস্তিগির ঝড়ের গতিতে এগিয়ে এলো। তার আক্রমণ ছিল সরাসরি এবং প্রচণ্ড শক্তিশালী। অরণি নিজেকে সামলানোর কোনো সুযোগই পেল না। এক প্রচণ্ড ঝটকায় সে মাটিতে ছিটকে পড়ল। তার পিঠ সজোরে মাটির সাথে আছাড় খেল এবং তার শ্বাস আটকে যাওয়ার উপক্রম হল। চোখের সামনে অন্ধকার ধোঁয়া দেখতে লাগল সে। গ্যালারি থেকে উপহাসের আওয়াজ এলো, এই তো শেষ, খেল খতম। সেই মহিলা কুস্তিগির অরণির উপরে দাঁড়িয়ে অট্টহাসি হাসল এবং বলল, উঠে দাঁড়া খুকি, বাড়ি গিয়ে মায়ের কোলে শোগে, নইলে প্রাণটা হারাবি। অরণি অসহ্য যন্ত্রণায় দাঁতে দাঁত চাপল। তার সারা দেহে আগুনের মতো ব্যথা ছড়িয়ে পড়েছিল। কিন্তু সেই চরম যন্ত্রণার মাঝেই বাবার একটা কথা তার কানে বাজল, মারে, আছাড় খেয়ে পড়ে যেতে ভয় পাবি না কখনো, শুধু উঠে দাঁড়ানোটা শিখে নিবি। সে মাটির ওপর নিজের রক্তাক্ত হাতের তালু ঠেকাল এবং অসীম কষ্টে ধীরে ধীরে উঠে দাঁড়াল। দর্শকদের মধ্যে গুঞ্জন শুরু হলো, আরে মেয়েটা তো দেখে মরেও মরছে না। সেই মহিলা আবার হিংস্রভাবে ঝাঁপিয়ে পড়ল। এবার অরণি আর সরাসরি রুখতে গেল না। সে ক্ষিপ্রতার সাথে এক পা পিছিয়ে গেল, যার ফলে মহিলার সজোরে দেওয়া ধাক্কাটি লক্ষ্যভ্রষ্ট হল। নিজের শক্তির এমন অপমান দেখে মহিলার রাগ চরমে উঠল। সে আরও দ্বিগুণ শক্তিতে আক্রমণ শুরু করল। অরণি বারবার আছাড় খাচ্ছিল, কিন্তু প্রতিবারই সে অদ্ভুতভাবে বড় কোনো চোট থেকে বেঁচে যাচ্ছিল। সে বুঝতে পারল যে গায়ের জোরে লড়তে গেলে সেই পাহাড়ের মতো মহিলার সাথে পেরে উঠবে না। তাকে সঠিক সুযোগের অপেক্ষা করতে হবে এবং বুদ্ধি খাটাতে হবে। কিছুক্ষণের মধ্যেই সেই ভারী শরীরের মহিলার শ্বাস খুব দ্রুত হতে লাগল। তার শরীরের অতিরিক্ত ওজন আর অন্ধ রাগই এখন তার বিপক্ষে কাজ করতে শুরু করল। অরণি খুব তীক্ষ্ণভাবে সব পর্যবেক্ষণ করছিল এবং তার চোখে এখন ভয়ের বদলে স্থির লক্ষ্য ফুটে উঠল। মাঠের চারপাশের মানুষ এখন একেবারে নিস্তব্ধ হয়ে গেছে। সবাই অবাক হয়ে দেখছিল যে এই ছোট্ট মেয়েটি কিছুতেই ভেঙে পড়ছে না এবং লড়াইটি এক নাটকীয় মোড় নিতে শুরু করেছে। আখাড়ার লাল মাটি এখন দুজনের ঘাম আর রক্তে কর্দমাক্ত হয়ে গিয়েছিল। অরণির বুক কামারের হাঁপড়ের মতো ওঠানামা করছিল, কিন্তু তার মাথায় ছিল এক হিম শীতল শান্তি। সে খুব পরিষ্কারভাবে বুঝতে পারল যে এই লড়াই শুধু শক্তির নয়, এটা বুদ্ধির খেলা। সেই অহংকারী মহিলা কুস্তিগির মনে মনে খুব বিরক্ত হচ্ছিল, কারণ সে অভ্যস্ত ছিল যে প্রতিপক্ষকে 2-3 আঘাতেই ধরাশায়ী করে ফেলে। কিন্তু এই মেয়ে বারবার মাটিতে মিশে গিয়েও ফিনিক্স পাখির মতো বেঁচে ফিরছে। বেশি চালাকি করিস না ছুরি, সে প্রচণ্ড রাগে দাঁত কিরমির করে বলল এবং নিজের শেষ শক্তিটুকু সঞ্চয় করে অরণির ওপর ঝাঁপিয়ে পড়ল। এবার অরণি মানসিকভাবে পুরোপুরি প্রস্তুত ছিল। সে একদম শেষ মুহূর্তে বিদ্যুতের গতিতে নিজের শরীর সরিয়ে নিল। মহিলার বিশাল ওজনের ধাক্কাটি বাতাস কেটে লক্ষ্যভ্রষ্ট হল এবং সে টাল সামলাতে পারল না। ঠিক সেই সুযোগে অরণি তার শক্তিশালী হাতটি খপ করে ধরে ফেলল। যদিও রিয়ার ধরাটা খুব বেশি শক্তিশালী ছিল না, কিন্তু তা ছিল শরীরের এক স্পর্শকাতর জায়গায়। মহিলা ঝটকা দিয়ে রিয়াকে আবার দূরে ফেলে দিল এবং অরণি আবার মাটিতে লুটিয়ে পড়ল। কিন্তু এবার সে হাতের মুঠো এক মুহূর্তের জন্যেও ঢিলে হতে দিল না। মাঠের ধুলো উঠতে লাগল এবং দর্শকদের ভিড়ে হাহাকার পড়ে গেল। দেখো দেখো, মেয়েটা কিন্তু হাত ছাড়েনি। সেই মহিলা নিজেকে ছাড়ানোর জন্য প্রচণ্ড জোর লাগাতে লাগল, কিন্তু তার শরীরের ভারসাম্য সামনের দিকে বেশি ঝুঁকে গেল। অরণি ঠিক এই মোক্ষম সময়ের জন্যই অপেক্ষা করছিল। সে নিজের পা দুটা মাটির ভেতর খোঁটার মতো গেঁথে দিল এবং গায়ের জোর নয়, বরং বিজ্ঞানের কৌশলে মহিলার ভারসাম্য নষ্ট করে তাকে সজোরে টান দিল। এক বিশাল শব্দে সেই পাহাড়ের মতো মহিলা কুস্তিগির নিজের হাঁটু গেড়ে মাটিতে বসে পড়ল। এটা ছিল সেই দঙ্গলের ইতিহাসে প্রথমবার যখন সেই মহিলা কারো সামনে মাথা নত করল। মাঠের চারপাশ স্তম্ভিত হয়ে গেল এবং চক্রবর্তীবাবু নিজের চেয়ার ছেড়ে কুস্তির কাছে ঝুঁকে এলেন। তিনি মনে মনে ভাবলেন, এই মেয়েটি সাধারণ নয়, ও ভীষণ বিপজ্জনক হয়ে উঠছে। সেই মহিলা কুস্তিগির এখন পুরোপুরি মারমুখী এবং সতর্ক হয়ে গেছে। সে বুঝে গেছে তার সামনে কোনো কাঁচা খেলোয়াড় নেই, বরং এমন একজন লড়াকু আছে যে প্রতিটা আঘাতের সাথে সাথে আরও নতুন কিছু শিখছে। মহিলাটি অরণিকে এক প্রচণ্ড জোরে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। অরণি বেশ কয়েক হাত দূরে গিয়ে পড়ল এবং তার কনুয়ের চামড়া পুরো ছড়ে গেল।
টকটকে লাল রক্ত মাটির সাথে মিশে কালো হয়ে যাচ্ছিল। কনুয়ের ব্যথা অসহ্য ছিল, কিন্তু অরণি সেদিকে ফিরেও তাকালো না। তার কানে তখন বাজছে মায়ের সেই উপদেশ, মারে, যখন শরীর আর না পারবে তখন মগজ দিয়ে লড়াই করবে। অরণি আবার উঠে দাঁড়ালো। তার চোখে এখন ভয়ের লেশমাত্র নেই, আছে শুধু এক হিমালয় সমান জেদ। দুজন আবার যুদ্ধের ভঙ্গিতে মুখোমুখি দাঁড়ালো। তাদের দুজনেরই নিঃশ্বাস ভারী হয়ে আসছিল। মহিলা কুস্তিগির আবার আক্রমণ করল, তবে এবার সে আর পাগলের মতো আক্রমণ না করে খুব ধীর গতিতে অরণিকে চারদিক থেকে চেপে ধরতে লাগল। তার বিশাল শরীরের ওজন দিয়ে সে অরণিকে মাটির সাথে পিষে দেওয়ার চেষ্টা করছিল। অরণির বুকের পাঁজর যেন মরমর করে উঠছিল এবং তার নিঃশ্বাস নেওয়া অসম্ভব হয়ে পড়ল। দর্শকদের মধ্যে থেকে কেউ একজন চেঁচিয়ে উঠল, এবার আর রেহাই নেই, অরণি আজ শেষ। অরণির চোখের সামনে আবঝা অন্ধকার নেমে এলো এবং সে সংজ্ঞাহীন হওয়ার উপক্রম হলো। ঠিক সেই মুহূর্তে তার মস্তিষ্কের ভেতর বাবার সেই মরণাপন্ন কাশির শব্দ প্রতিধ্বনিত হলো। সেই রাতের আতঙ্ক তাকে আবার সজাগ করে দিল। সে অবিশ্বাস্যভাবে নিজের হাঁটু দুটো মোচড় দিল এবং শরীরটা সাপের মতো বাঁকিয়ে মহিলার ধরা থেকে পিছলে বেরিয়ে গেল। মহিলার শরীরের ভারসাম্যহীন ওজন তাকে সামনের দিকে আছাড় দিল। ঠিক সেই মুহূর্তে অরণি ক্ষিপ্রতার সাথে মহিলার পায়ের খাঁজে নিজের পা আটকে দিল। ধারাম করে এক শব্দ হলো এবং সেই সম্রাজ্ঞী কুস্তিগির প্রথমবার পুরোপুরি উপুর হয়ে মাটিতে আছাড় খেল। সারা ময়দান যেন এক সেকেন্ডের জন্য কেঁপে উঠল। তবে এবার আর কোনো হাততালি পড়ল না, বরং এক বিস্ময়কর নিস্তব্ধতা ছেয়ে গেল। সবাই অবাক হয়ে ভাবছিল এটা কিভাবে সম্ভব। সেই মহিলা হন্তদন্ত হয়ে ওঠার চেষ্টা করছিল, কিন্তু তার চোখে তখন আর সেই দম্ভ ছিল না। এখন লড়াইটা একদম সমানে সমান হয়ে গেছে। অরণি প্রচণ্ড হাঁপাচ্ছিল, কিন্তু তার মুখে জয়ের কোনো উল্লাস ছিল না। সে জানত যে চূড়ান্ত জয় এখনও অনেকটা পথ দূরে, কিন্তু সে এখন জয়ের রাস্তাটা দেখতে পাচ্ছিল এবং সে বুঝে নিয়েছিল যে অভাবী ঘরের মেয়েও চাইলে ইতিহাস বদলে দিতে পারে। আখড়ায় এখন আর কোনো হাস্যরসের শব্দ ছিল না। যারা অরণিকে দেখে তাচ্ছিল্য করছিল তারা এখন চেয়ার ছেড়ে দাঁড়িয়ে অবাক হয়ে কুস্তি দেখছিল। সবাই বুঝে গিয়েছিল যে এটা কোনো সাধারণ লড়াই নয়, এটা বাঁচার লড়াই। সেই ভারী শরীরের মহিলা নিজের ঘাড়ের হাড়গুলো মটমট করে ফাটালো এবং কাঁধ ঝাড়ল। তার শারীরিক ছন্দ এখন পুরোপুরি ভেঙে গেছে, যদিও শক্তি এখনও কিছু অবশিষ্ট আছে। অরণি সামনে দাঁড়িয়েছিল, ক্লান্ত, পরিশ্রান্ত এবং রক্তাক্ত, কিন্তু তার চোখের সেই অদ্ভুত দীপ্তি তখনও নেভেনি, যেন ভেতরে এক অগ্নিকুণ্ড জ্বলছে। মহিলা কুস্তিগির আবার আক্রমণে এলো, তবে এবার সে সরাসরি ঝাঁপিয়ে না পড়ে ধীরস্থিরভাবে অরণিকে পিষে ফেলার পরিকল্পনা করল। সে নিজের শরীরের সবটুকু ওজন অরণির উপর চাপিয়ে দিতে দিতে এগিয়ে এলো। অরণি ক্রমশ পিছিয়ে যাচ্ছিল। দর্শকরা ভাবল সে হয়তো ভয় পেয়ে গেছে, কিন্তু আসলে সে সময় সঞ্চয় করছিল। সে মহিলার প্রতিটা ভারী নিঃশ্বাস গণনা করছিল এবং সঠিক মুহূর্তের জন্য নিজেকে প্রস্তুত করছিল। আর একটু ধৈর্য ধর অরণি, সে নিজেকে বোঝালো। হঠাৎ সেই মহিলা তার শেষ মরণ কামড় দেওয়ার জন্য ঝাঁপিয়ে পড়ল, আর ঠিক সেখানেই সে মারাত্মক ভুলটি করল। অরণি শরীর নিচু করে মহিলার হাতটি পাকড়াও করল এবং তার নিজের শরীরের ঘূর্ণন শক্তি ব্যবহার করে মহিলার ওজনকে তার বিরুদ্ধেই ব্যবহার করল। মহিলার ভারসাম্য আবার পুরোপুরি বিগড়ে গেল এবং দুজনেই মাটিতে গড়াগড়ি খেতে লাগল। চারিদিকে লাল মাটি উঠছিল এবং ঘাম রিয়ার চোখে মুখে ঝুঁকে যাচ্ছিল। অরণির সারা দেহ যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছিল এবং নিঃশ্বাস নেওয়ার সময় তার ফুসফুসে তীব্র জ্বালা অনুভব করছিল। মহিলা তার শেষ চেষ্টা হিসেবে অরণিকে পিষে ফেলার জন্য পুরো ওজন দিয়ে চেপে ধরল। অরণির দম বন্ধ হয়ে আসছিল এবং তার চোখ দুটো উল্টে যাওয়ার উপক্রম হল। ভিড় থেকে করুণ সুর শোনানালো, মেয়েটা আর বাঁচবে না। অরণির চেতনা যখন লুপ্ত প্রায়, তখনই তার মায়ের সেই শেষ কথাটি মনে পড়ল, যখন দেখবি সব ফুরিয়ে গেছে তখনই শেষ চালটা দিবি মা। সে তার শরীরের কোষে কোষে জমে থাকা শেষ বিন্দু জেদটুকু বের করে আনল। সে নিজের শরীরকে ধনুকের মতো বাঁকিয়ে এক প্রচণ্ড ঝটকা দিল। মহিলার শরীরটি পাল্টি খেয়ে নিচে চলে গেল। সারা ময়দান এক অবিশ্বাস্য নীরবতায় ডুবে গেল। মহিলাটি ওঠার জন্য আপ্রাণ চেষ্টা করছিল, কিন্তু অরণি তাকে এক সেকেন্ডের জন্যও সুযোগ দিল না। সে এমন এক কৌশলী ধরা ধরল যাতে মহিলার শ্বাস প্রশ্বাস বাধা পাচ্ছিল। সেই কুস্তিগির সম্রাজ্ঞী এখন মাছের মতো ছটফট করতে লাগল। অরণির হাত পা তখন থরথর করে কাঁপছিল এবং মনে হচ্ছিল সে এখনই জ্ঞান হারাবে। কিন্তু সে মনে মনে প্রতিজ্ঞা করল, আমি যদি আজ পড়ে যাই তবে আমার বাবাও চিরতরে হেরে যাবেন। সেই মহিলা কাতরাতে কাতরাতে বলল, ছেড়ে দে আমাকে, তুই তো নিতান্তই এক বাচ্চা মেয়ে। অরণির চোখ দিয়ে গড়িয়ে পড়া জল মাটির সাথে মিশে যাচ্ছিল, কিন্তু তার কণ্ঠস্বর ছিল ইস্পাতের মতো দৃঢ়। সে বলল, আমি বাচ্চা নই, আমি একজন নিরুপায় কন্যা। সে নিজের ধরা আরও মজবুত করল।
কয়েক সেকেন্ডের এক দীর্ঘ লড়াইয়ের পর মহিলার শারীরিক শক্তি পুরোপুরি ফুরিয়ে এলো, তার শরীর নিস্তেজ হয়ে এলো এবং ঠিক সেই মাহেন্দ্রক্ষণে ঘোষকের কণ্ঠস্বর গর্জে উঠল, লড়াই শেষ, আজকের বিজয়ী অরণি। সারা ময়দান যেন ফেটে পড়ল, হাজার হাজার মানুষের চিৎকার আর হাততালিতে চারদিক প্রকম্পিত হতে লাগল। কিন্তু অরণি কিছুই শুনতে পাচ্ছিল না। সে নিস্তেজ হয়ে সেই লাল মাটির ওপর বসে পড়ল। তার নিঃশ্বাস তখনও স্বাভাবিক হয়নি এবং শরীর কাঁপছিল অবিরাম। তার জখম মুখে প্রথমবার এক চিলতে প্রশান্তির হাসি ফুটে উঠল। এই জয় শুধু দঙ্গলের ছিল না, এটা ছিল এক মরণপণ লড়াই করা কন্যার জয়, যে হার মানার আগে মৃত্যুকেই শ্রেয় মনে করেছিল। ময়দানের শোরগোল তখনও থামেনি, কিন্তু অরণির চোখে সব কিছু ঝাপসা হয়ে আসছিল। হাততালির শব্দগুলো তার কাছে অনেক দূর থেকে আসা কোনো অলৌকিক আওয়াজের মতো লাগছিল। সে মাথা নিচু করে মাটিতে বসেছিল। চক্রবর্তীবাবু স্বয়ং আখড়ার ভেতরে নেমে এলেন। তার চোখে ছিল পাহাড় সমান বিস্ময়। তিনি অরণিকে বললেন, মেয়ে, তুই আজ এক অবিশ্বাস্য ইতিহাস তৈরি করেছিস। অরণি কোনোমতে মাথা তুলে ধরা গলায় বলল, আমার বাবা, তিনি খুব অসুস্থ। চক্রবর্তীবাবু কিছুক্ষণ চুপ থেকে তার সহকারীর দিকে ইশারা করলেন। একটি বড় কালো ব্যাগ অরণির সামনে রাখা হলো। এই নে তোর 10 কোটি টাকা পুরস্কার, যেমনটা কথা দিয়েছিলাম, তিনি বললেন। ভিড়ে আবার উন্মাদনা শুরু হলো। অরণি ব্যাগের দিকে একবার তাকালো, কিন্তু সেটি স্পর্শ করল না। সে খুব ক্ষীণ স্বরে বলল, আমি এই টাকা গুনতে জানি না বাবু, শুধু আমার বাবার সুচিকিৎসা চাই। চক্রবর্তীবাবু প্রথমবার সত্যিই আবেগপ্রবণ হলেন এবং বললেন, আমার নিজস্ব লোক তোকে শহরের সেরা হাসপাতালে নিয়ে যাবে এবং সব চিকিৎসার খরচ আমি বহন করব। অরণি টলটলে পায়ে উঠে তাকালো এবং একবার সেই আখড়ার মাটির দিকে তাকালো, যা আজ তার জীবনের ভাগ্যরেখা বদলে দিয়েছে। সে আর পিছন ফিরে না তাকিয়ে সরাসরি গাড়ির দিকে হাঁটা দিল। দ্রুত গতিতে গাড়িটি শহরের সবচাইতে বড় আধুনিক হাসপাতালের দিকে ছুটে চলল। অরণি জানলা দিয়ে বাইরের আলোকোজ্জ্বল শহরের দিকে তাকিয়েছিল। রাস্তার দুধারের বাড়িঘর আর মানুষজন যেন সময়ের সাথে পাল্লা দিয়ে দৌড়াচ্ছে। তার মনে শুধু একটাই আতঙ্ক ছিল, যদি পৌঁছতে দেরি হয়ে যায়। হাসপাতালে পৌঁছনোর সাথে সাথেই ডাক্তাররা সদানন্দকে দ্রুত স্ট্রেচারে করে নিয়ে গেলেন। অরণি হাসপাতালের করিডোরে একটা বেঞ্চে বসে রইল। তার গায়ে তখনও সেই দঙ্গলের ধুলোবালি আর রক্তের দাগ লেগেছিল। কয়েক ঘন্টা পর যখন অপারেশন শেষ হলো, ডাক্তার বাইরে বেরিয়ে এসে বললেন, আপনার বাবা এখন বিপদমুক্ত, ঠিক সময় আনার জন্য প্রাণটা বেঁচে গেল। অরণি সেখানেই ধপাস করে বসে পড়ল। এবার আর যন্ত্রণায় নয়, এক বিশাল স্বস্তিতে তার চোখ থেকে অঝরে জল ঝরতে লাগল। কোনো শব্দ বেরোল না তার গলা দিয়ে। সেই রাতে অরণি প্রথমবার এক বুক শান্তির শ্বাস নিতে পারল। 10 কোটি টাকা এখন তার কাছে শুধু একগুচ্ছ কাগজ নয়, তা ছিল তার বাবার ফিরে পাওয়া জীবন। আর সেই রাত থেকেই অরণির সংগ্রামের এক নতুন অধ্যায় শুরু হলো। পরের দিন খুব সকালে হাসপাতালের জানলা দিয়ে রোদের এক ফালি আলো ঘরে এসে পড়ল। ঠিক যেমন অরণির মনে এখন প্রশান্তি নামছে। সে বাবার শিয়রে বসেছিল। সারা রাত চোখের পাতা এক করতে পারেনি সে, কিন্তু শরীরের ক্লান্তি এখন আর তার কাছে কষ্টের মনে হচ্ছিল না। সদানন্দ জ্ঞান ফিরে পেয়েছেন এবং অরণিকে চিনতে পেরে তার হাতটা জড়িয়ে ধরলেন। অরণি মুচকি হেসে বলল, আমি এখানেই আছি বাবা। কিছুক্ষণ পর সুপ্রভাও ঘাড়ে ঢুকলেন এবং স্বামীর সুস্থতা দেখে কান্নায় ভেঙে পড়লেন। তবে এবার সেই কান্না ছিল চরম সুখের। চক্রবর্তীবাবুর লোক এসে জানাল যে তাদের জন্য শহরের এক প্রান্তে একটি নতুন পাকা বাড়ির ব্যবস্থা করা হয়েছে। অরণি শুধু বলল যে তার বাবা সুস্থ আছেন, এটাই তার কাছে শ্রেষ্ঠ প্রাপ্তি। অরণির সেই বীরত্বের কাহিনী দাবানলের মতো পুরো শহরে ছড়িয়ে পড়ল। সাংবাদিকরা আসতে লাগল, কৌতূহলী মানুষ ভিড় জমাতে লাগল। কিন্তু অরণি এসব কোলাহল থেকে নিজেকে সরিয়ে রাখল। একদিন সেই অপরাজিত মহিলা কুস্তিগীর, যাকে অরণি হারিয়েছিল, সে নিজে অরণির নতুন বাড়িতে এলো। তার মনে কোনো বিদ্বেষ ছিল না। সে অরণিকে বলল, তুই আমাকে জয় পরাজয়ের ঊর্ধ্বে এক নতুন শিক্ষা দিয়েছিস। তুই যদি চাস তবে আমি তোকে কুস্তির সঠিক কৌশল শেখাতে পারি, যাতে তুই নিজেকে আর আঘাত না দিয়ে আরও বড় মঞ্চে জয়লাভ করতে পারিস। অরণি প্রথমবার কুস্তিকে আর শুধু অভাব মেটানোর মাধ্যম নয়, এক উজ্জ্বল ভবিষ্যৎ হিসেবে দেখল। সেই রাতে অরণি যখন আকাশের নক্ষত্রের দিকে তাকিয়েছিল, তার মনে হলো যে অন্ধকার যত গভীরই হোক না কেন, সাহসের প্রদীপ তা দূর করতে সক্ষম। সে এখন আর সেই অভাবী নিরুপায় মেয়েটি নয় যে ভাগ্যের হাতে নিজেকে সঁপে বেঁধে। সে বুঝে নিয়েছে যে নিজের জীবনের লড়াই নিজের হাতেই লড়তে হয়। আর আজ থেকে সে শুধু দঙ্গল নয়, তার নিজের জীবনের মালিক।